সেলফোনে আসা বার্তাটিকে কমপক্ষে 4 থেকে 5 বার পড়ে ফেলেছে উজান। বারংবার বোঝার চেষ্টা করছে কে পাঠালো এই বার্তা, কে জানে এই সম্পর্কে। যে নাম্বার থেকে মেসেজ এসেছিল তার ফোনে, সেই নাম্বারটা ট্র্যাক করতে গিয়ে ব্যর্থ হয় তার টিম। উজানের অন্তর্কণ তখন তুমুল অবিন্যস্ত। আচানক তার মাথায় এলো সিয়া নামটা সুস্পষ্ট রূপে। আচ্ছা, এমনও তো হতে পারে সিয়া তার মায়ের দোষ কিছুটা লাঘব করতে এই বার্তাটি প্রেরণ করেছে। কিন্তু সিয়া, এ মেয়েটা এখন কোথায়? কবে ফিরবে আবার? মলিনতা একরাশ মন খারাপের বৃথা লুকানোর চেষ্টা করল মীরা, তবে সে সফল হলো না বোধহয়। ওশান ঠিকই বুঝে নিল তার মন খারাপ। মাত্র শাও নিয়ে বেরিয়েছে সে, ইউনিফর্ম পরছিল। শেষ দুটো বোতাম তাড়াহুড়ো করে লাগানো কালীন হাত দুটো একটু একটু করে স্থির হয়ে আসলো তার। ধীরজ পায়ে ওশান এগুলো মীরার নিকটবর্তী পৌঁছে মীরার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। জোরালো শ্বাস ফেলে বলল, দেখো মীরা, আমি মিশনে যাচ্ছি। সেখান থেকে ফিরে আসা না আসার ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে থাকে। আমি নিশ্চিত হয়ে কিছুই বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি এর আগেও মিশনে গিয়েছি, ফিরেও এসেছি, তবে আহত হয়ে, কখনো বা সুস্থ রূপে। আমার সাথে যারা যেত হয় তারা সুস্থভাবে ফিরত, নয়তো আহত কিংবা মৃত্যুরূপে। আমি আমার অভিজ্ঞতা, কনফিডেন্স থেকে বলতে পারি আমি ফিরব সুস্থ রূপেই। এখন যদি আল্লাহ চান আমি মারা যাই, তাহলে মরে যাব, বুঝেছো? মীরাকে বিষণ্ণ দেখালো। ওশান হতাশ হয়। মীরা কেন এমন? মেয়েটি কি বোঝে না ওশান তার এই রূপ দেখে গেলে নিজের কাজে মনোযোগ দিতে পারবে না? তুমি ম্যাচিওর মীরা, 18-19 বছরের কিশোরী মেয়েদের মতো আচরণ করবে না। আমি ফিরে আসি কিংবা না ফিরি, এটা তোমার উপর কোনো প্রভাব ফেলবে না। গট ইট? হ্যাঁ। মীরা নম্র দেখালো, অত্যাধিক নম্র। সবসময় কঠিন দেখানো মীরাকে আচানক যেন পৃথিবীর সব থেকে নম্র মানুষটি মনে হলো। গাছপালা যেমন তার খাদ্য বস্তু রোদ বাতাস বৃষ্টি না পেলে নেতিয়ে যায়, ঠিক তেমনি করে মীরা নেতিয়ে গেল। অবিন্যস্ত চাহনি মেলে আশেপাশে দেখে মাথা এলিয়ে দিল ওশানের প্রশস্ত বুকে। দু হাত দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করলো ওশানকে, তবে সম্ভবপর হলো না। হাত দুটো বেশ কাঁপছে। মীরা থেমে থেমে গলাস্বর নম্র করে বলল, তোমার কিছু হলে আমি সত্যি সত্যি সেই মুহূর্তে মারা যাব আমি। ওশান বেফাস হলো। তৎক্ষণাৎ সে সামলালো নিজেকে, স্বাভাবিক কণ্ঠে বলল। টিপিক্যাল ওয়ার্ডস। মীরা ক্ষুব্ধ হলো, রুষ্ট কণ্ঠে শুধালো। ইটস নট টিপিক্যাল ওয়ার্ডস। ওশান হেসে ফেল। মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, ওকে ওকে। পরবর্তী কয়েক লহমা মীরা নিশ্চুপ রইল, কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না, অথবা বলতে চাইল না। ওশানও কথা পারেনি। হাত ঘড়ি দেখল সে, তার দেরি হচ্ছে, তবুও ইচ্ছে করছে না যেতে। এই মেয়েটাকে ফেলে যেতে হবে ভাবতে তো কেমন তার বুকে মোচড় দিচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আফসোসগুলো ছিল ক্ষণিকের, পরপর নিজেকে সামলে নিল সে। তাকে এসব মানে না, কিছুতেই না। গা ছমছম করা মৌনতার ধস নামিয়ে মীরা হুট করে বলল, আমি কখনোই নিজে থেকে কাউকে কখনোই বেশি ভালোবাসি না, জানো? কাউকে নিজে থেকে বেশি ভালোবাসা মানেই কষ্ট পাওয়া, সেই ব্যক্তিটার চিন্তায় রাত দিন ডুবে থাকা। সে যদি কষ্টে থাকে তাহলে সেই মুহূর্তটার মতো মারাত্মক মরণ যন্ত্রণায় মুহূর্ত আর একটাও নেই। আমি জানতাম এসব, তবুও কি করে নিজের থেকে বেশি আপনাকে ভালোবেসে ফেললাম বলুন তো? আপনার মতো নিষ্ঠুর পাষাণ লোকটাকে আমার একটুও ভালোবাসা উচিত হয়নি, একটুও না। ওশান মীরা নুইয়ে রাখা মুখশ্রী চিবুক ধরে উপরে তুলল। মীরা কাঁদছে না, তবে আখি দুটো দিঘির পানির মতো টলমল হয়ে। ওশান গেলেই যে তারা অনুমতি পেয়ে টপটপ করে শ্যামরঙ্গা গাল বেয়ে গড়িয়ে পড়বে, তা ওশানের জানা আছে। মীরা নিজেকে ধাতস্থ করল, তুলতুলে দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কপালে একটা চুমু খাও তো সময় নিয়ে। নিঃসংকোচ আবেদন আকুতি।
উষান এক মুহূর্ত দেরি না করে তাই করলো। মিনিট 5 সরে এসে উঠে দাঁড়ালো। প্রয়োজনীয় জিনিসপত্র হাতে নিয়ে কৃত্রিম বিরক্তি নিয়ে বলল। আমার লেট করিয়ে দিলে মেয়ে। যার পথে উমেশের সাথে কয়েকক্ষণ আলাপ করে উজানকে মীরা উমেশার দায়িত্ব তুলে দিয়ে উষান যখন সবেমাত্র গাড়িতে উঠে বসলো, তৎক্ষণাৎ কোথা থেকে যেন মীরা ছুটে আসলো। উজান দাঁড়িয়েছিল বাহিরে ভাইকে বিদায় দিতে। কবে না কবে আবার আসে উষান। মীরাকে ছুটে আসতা দেখা মাত্রই উজান দুজনকে স্পেস দিয়ে সরে গেল। উজান যেতেই মীরা উষানকে চাপটে ধরল, বলল। জলদি জলদি ফিরে আসবে, ঠিক আছে? উষান অধর প্রসারিত করে হাসল, জবাব দিল। আসবো। মাদকতাকে ফেলে কতক্ষণ দূরে থাকা যায়? বাসায় যাও এখন। আপনি যেতে যেতে একটু থাকি না। উষান বিশেষ বারণ করল না। উজানকে ডাক দিল। উজান আসতেই দুজন গাড়িতে বসে নিজ গন্তব্যে রওনা দিল। গাড়িটা চক্ষু আড়াল হওয়া অবধি মীরা মূর্তির ন্যায় স্থির হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল ঘন কয়েক। সে বিমর্ষ গলে শুধালো। শেহজাদা, ফিরে আসুন সুস্থ রূপে, অতি দ্রুত। অস্থিতিশীল পুরো দেশ, সবার মাঝে যেন অদৃশ্য এক টান টান উত্তেজনা বহাল। গত কয়েক মাসে আকাশপথে হামলা হয়েছে। হামলার শিকারে কিছু গ্রাম অঞ্চল। প্রত্যেকটা অনাকাঙ্ক্ষিত হামলাগুলো করা হচ্ছে হেলিকপ্টার দ্বারা। প্রথম হেলিকপ্টার জব্দ না করা গেলেও পরপর দ্বিতীয় এবং তৃতীয় নম্বর হেলিকপ্টার জব্দ করা হয়েছে। হেলিকপ্টার দুটো হচ্ছে রবিন্স আর 22, যার দাম কমপক্ষে 2 কোটি টাকা। এত টাকা এই সন্ত্রাসীরা কোথা থেকে জোগাড় করলো তা ভেবে পাচ্ছে না কেউ। এয়ারফোর্স হেলিকপ্টার জব্দের পাশাপাশি হেলিকপ্টারে থাকা 2 জন লোক, পাইলট এবং উপরস্থ হামলা করা লোক দুটোকে আটক করেছে। তবে ভীষণ আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সেই দুজনই জিহ্বা কেটে ফেলা হয়েছে। পা দুটো জখম, কারোর সাহায্যে ছাড়া তারা চলাচল করতে পারবে না। হাত দুটোর অবস্থাও নাজেহাল প্রায়। তবু কি করে এতটা দক্ষভাবে একটা হেলিকপ্টার চালালো পাইলট তা বোঝা দুষ্কর। তাদের দুজন তার কয়েক মাস পর হামলেই 2 জন সহ মোট 4 জনকে রিমান্ডে নেওয়া হয়। কঠোর হতে কঠোর পাষণ্ডিক অত্যাচার করো সেই 4 জনের মুখ থেকে একটা শব্দ বের করা যায়নি। শব্দ বের করলেই বা কি, এদের যে জিহ্বা নেই, হাত দিয়ে কিছু লিখবে তাও করেনি তারা। পাষণ্ডিক নির্যাতন বন্ধ করে হতাশ হয়ে যখন পুলিশ কর্মকর্তা বেরিয়ে আসলো জেল থেকে, ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। সেই 4 জনকে যে কক্ষটায় আটকে রাখা হয়েছে সেই কক্ষটায় ধারণা করা হয় তাদের শরীরের ভিতর বোম সেট করেছিল ডেড বডি হতে। তাই বোঝা যায় কি নিষ্ঠুর নিখুঁত বুদ্ধি। এগুলো কার কাজ তার জানতে উৎসুক এখন দেশের 1 কোটি মানুষ। ব্যস্ত করিডোর ধরে হাঁটছে উষান। তার চারপাশ দিয়ে জুনিয়র কয়েকজন যাওয়ার পথে সম্মান প্রদর্শন করছিল। পিয়ন কয়েকজনকে সালাম দিয়ে মুখে ফেনা তুলে ফেলেছে আর উষানের পিছে পিছে হাঁটছে। সালামের উত্তর নেওয়া হলো না উষানের। সে আপন মনে অত্যন্ত মনোযোগ সহিত কিছু ভাবছে। ডান পাশে তার ল্যাপটপ। লম্বা লম্বা পা ফেলে কায়দা করে হাঁটছে। পরিশেষে কাঙ্ক্ষিত কামরার সামনে এসে সে কেউ থামল। ফোঁস করে শ্বাস ফেলে ভেতরে প্রবেশ করলো। তাকে প্রবেশ করতে দেখে 4 জন দাঁড়ালো, বাকি কয়েকজন গম্ভীর মুখ হয়ে বসে। উষান তাদের নিকট এগোলো। সমান প্রদর্শক করে নিজের কাছে বর্ধকৃত স্থানে গিয়ে দাঁড়ালো স্থির হয়ে। উষান প্রজেক্টরের সামনে দাঁড়ালো। সামনে বসা একজন আদেশি সুরে তাকে বলল, এক্সপ্লেন ইওর প্ল্যান। ইয়েস স্যার। উষান ল্যাপটপে কিবোর্ডে কিছুক্ষণ টাইপিং করলো। প্রজেক্টরে ফুটিয়ে তুলল সে একটা চার্ট। শেষে ভারী কণ্ঠে বলা শুরু করলো, স্যার, আমি 1999 সালের ঘটনাটা একটু বর্ণনা করি বলে একবার। 1999 সালে মোট 5টি হামলা হয়েছিল স্যার। প্রথম হামলা সংঘটিত হওয়ার 3 মাস পর হয় দ্বিতীয় হামলা। দ্বিতীয় হামলার 4 মাস পর সংঘটিত হয় চতুর্থ হামলা। চতুর্থ হামলার 5 মাস পর হয় পঞ্চম অ্যাটাক। একটু খেয়াল করে দেখলেই দেখবেন স্যার, ওদের অ্যাটাক করে একটা বিন্যস্ত সংখ্যা মিলিয়ে 3, 4, 5 এবং ওরা অ্যাটাক করা জেলাভিত্তিক। এক একটা জেলার ফসলি জমিতে
নয়তো গ্রামের ঘরবাড়িতে, যেখানে মানুষজনের আনাগোনা কম, সেখানে। চাটে দেখুন স্যার, ওরা আসলে মানুষ মারতে চাইছে না, চাচ্ছে অন্য কিছু। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। লোকটি এবার নড়চড়ে বসল। স্ক্যানে দৃষ্টি ফেল সে উষানের সিনিয়র বেশ। নাম ইনান শেখ। ইনান শেখ জলদ গম্ভীর কণ্ঠে শুধালো, দেখলাম। স্যার, এবার এখনকার সন্ত্রাসী হামলার ঘটনাটা খুলে বলা যাক। আগেরবার এই সন্ত্রাসীরা হামলা করেছিল ভূপথে, কিন্তু এবার করছে আকাশপথে। যার কারণবশতই এবার সে সন্ত্রাসীদের হ্যান্ডেল করার দায়িত্বটা এয়ারফোর্সের উপর এসে পড়েছে উষান। আগেরবার পুলিশ র্যাব হ্যান্ডেল করেছিল ব্যাপারটা, কিন্তু ফলাফল খুব একটা সুপ্রসন্ন ছিল না। ইয়েস স্যার, এবার সন্ত্রাসীরা হামলা করছে অন্যভাবে। আগেরবার যেমন ওদের হামলা করার চার্ট ছিল 3, 4, 5, এবার ঠিক তার উল্টোটা। এবার ওদের প্রথম হামলার ওপর দ্বিতীয় হামলাটা হয় 6 মাস পর, এবং দ্বিতীয় হামলার পর তৃতীয় হামলাটা হয় 5 মাস পর। তাহলে স্যার, খুব ইজিলি বলা যায় তৃতীয় হামলাটা ওরা করবে ঠিক 4 মাস পর। অলরেডি 3টে হামলার 3 মাস চলে গিয়েছে, আমাদের হাতে আছে 1 মাস। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ইজ, পরবর্তী হামলাটা ঠিক কোথায় হবে? দেন আই এক্সপ্লেইন ইট। প্রথম অ্যাটাক হয়েছে সিলেটে, দ্বিতীয় হামলা হয়েছে সিলেটের পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজার, এবং তৃতীয় হামলা হয়েছে মৌলভীবাজার জেলার পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ। অ্যান্ড ফাইনাল চতুর্থ অ্যাটাকটা আসবে ব্রাহ্মণবাড়িয়াতে। ম্যাপে খেয়াল করলেই দেখা যায় ওরা আসলে এগোচ্ছে ইন্ডিয়ার পার্শ্ববর্তী যেই জেলা, সেখান থেকে। অ্যাটাকটা হতে পারে স্যার সেখানকার মানুষজন কম এমন এক স্থানে। সেই স্থানটা হয়তো টার্গেট করতে পেরেছি। আমি আমার টিম নিয়ে সেখানে আজই যাচ্ছি। ওখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা জরুরি। 1 মাস হাতে আছে। কামরায় উপস্থিত সকলে মুগ্ধ হলো উষানের তীক্ষ্ণ বুদ্ধিতা সম্পূর্ণতায়। তবে তারা প্রতিক্রিয়া দেখালো না কোনো। ইনান শেখ উষানের উপস্থাপনা এবং উপস্থিত বুদ্ধিমত্তায় খুশি হলো সে তেমন কিছু বলল না। মিনিটখানেক বাদে জিজ্ঞেস করলো, এটা একটা না হয় আমরা আটকাতে পারলাম ওশান, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য মাফিয়া টিম? ওরা বহুদিন যাবৎ দেশের মাটিতে ঘুরে দেশেরই ক্ষতি করছে, ওদেরকে ধরাটা জরুরি। এই ব্যাপারটা আমায় ম্যানেজ করতে দিন স্যার, আই উইল হ্যান্ডেল ইট। আগে এই অ্যাটাকটা সফলভাবে আটকে নেই, তারপর বাকি কাজটাও সহজ হবে। ওদের আস্তানা, ওদের পুরো টিম ধরতে খুব একটা কষ্ট করতে হবে না। আই বিলিভ ইউ ম্যান। তারই পরিপ্রেক্ষিতে এই দায়িত্বটা তোমার আরোপ করছি। বাই দ্য ওয়ে, তোমার টিমের অবস্থা কি? সবাই রেডি? ইয়েস স্যার। তোমার লাগবে কিছু, হেলিকপ্টার অর সামথিং? স্যার, আমার হেলিকপ্টার দরকার। বেল 200, বেল 407 হলে চলবে। 30টা গ্রেনেড, 35টা রাইফেল, 10টা পিস্তল সাইলেন্সার লাগানো, ওয়ালথার পিপিকে 31টা। ভরাট কণ্ঠে জবাব দিল। আজ রাতে পেয়ে যাবে। টুইঙ্কেল বেশ মনোযোগ সহকারে বিরিয়ানি খাচ্ছে বলে ভুল হবে। সে আসলে চামচ দিয়ে খাবার নাড়াচাড় করছে। চামচের সাহায্যে তার প্লেটে থাকা মাংসের টুকরোগুলো রুহির প্লেটে পাচার করে টুইঙ্কেল সত্যি শ্বাস পেল। তার গরু মাংস পছন্দ না, কারণ তার মাতানুসারে গরু একটা বিশাল দানব আকৃতির উদ্ভট প্রাণীদের মাংস গলগদ্ধকরণ করতে নেই। সামনে বাটিতে সাজিয়ে রাখা চিকেন ফ্রাইয়ের অংশবিশেষ থাকে। সে একটা চিকেন ফ্রাই তুলে নিল, এরপর সেটাকে কাটা চামচের সাহায্যে টুকরো টুকরো করে কেটে খাওয়ার মনোযোগী হলো। মায়ন এতক্ষণ আর চোখে টুইঙ্কেলের কার্যকলাপ দেখছিল। টুইঙ্কেলের করা কর্মটি তার চোখে পাপ, ঘোরতর পাপ বলে মনে হলো। সে তার হাতের চামচ শব্দ করে প্লেটে রেখে কড়া কণ্ঠে বলল, এই ইঁদুর বাদর, এটা কি করলে তুমি? নিজের এটো করা খাবার রুহি আপুর প্লেটে দিলে কেন?
টুইঙ্কেল চমকে খাওয়া বন্ধ করলো, মাথা তুলে দৃষ্টি ফেল মায়ানের প্রতি। তার রাগ লাগলো, ভীষণ রাগ। মায়ান তাকে ইঁদুর বাদর বলে যখনই ডাকে তখনই তার ইচ্ছা হয় মায়ানকে ধরে মার লাগাতে। কঠিন মাইট। মায়ান বেশ কয়েকদিন ধরে টুইঙ্কেলকে এই দুটো নামই ভূষিত করেছে। তার মূল কারণ এই টুইঙ্কেল একবার তার হাতে কামড় দিয়ে দাঁতের ছাপ বসিয়ে দিয়েছিল। এই কাণ্ডের পরিপ্রেক্ষিতে সে টুইঙ্কেল ইঁদুর বলে। দ্বিতীয়তেও টুইঙ্কেল অনেক ছটফটে, সাথে লাফালাফি ছোটাছুটির মাঝে থাকে, তাই তার পরিপ্রেক্ষিতে বাদর নাম দেওয়া। এই পচা নামে আমাকে ডাকবে না, আবার কামড় দেবো তাহলে। মায়ান ভেঙচি কাটলো, বিড় করে বলল। পারো তো শুধু এটাই, শুধু কামড় আর কামড়। রুহি মীরা ক্ষীণ দূরে দাঁড়িয়ে। তারা রেস্টুরেন্টে এসেছে আজ। মীরাকে মনোরূপে দেখে রুহি প্রশ্ন ছুঁল। মাদি আঙ্কেল তোর আর উষান ভাইয়ের বিয়ের ব্যাপার কবে থেকে জানে? মীরা কিয়ৎক্ষণ পর প্রত্যুত্তর করল ধীরে সুস্থে মোলায়েম কণ্ঠে। সেই শুরু থেকেই। আমি যখন জানতে পারলাম তার পরপরই বাবাকে জানিয়েছি। বাবা শুনে রাগ করেনি জানিস, বরং খুব খুশি হয়েছিল। তারপর কয়েকদিন পর উষান ভিডিও কলে বাবাকে সাক্ষী রেখে ধর্মীয় মতে আমাদের বিয়ে হয় আবারও। তুই ছিলি না তখন, তোর মামার বাসায় যে গেলি তখন হয়েছে। রুহি ভীষণ মন খারাপ নিয়ে বলল। এটা ঠিক করো নি জান, আমারে রেখা তুমি বিয়া করে ফেলাইলা। আচ্ছা যাই হোক, আঙ্কেল দেশে কবে ফিরবে? মীরা, মাহুদি কণ্ঠ। মীরা আকাশসম চমকে পিছনে তাকালো। মাহুদি হাসি মুখে দাঁড়িয়ে। বাবাকে দেখে ছুটে গেল মীরা। পরপর ছুটল মায়ান। মীরাকে মাহাদি আগে থেকে জড়িয়ে ধরে মায়ান বাবার পা ধরে ঝুলে আদরে কণ্ঠে বাবাকে ডাকল। টুইঙ্কেল সেই দৃশ্য দর্শন করে ঠোঁট বাঁকিয়ে বলল, আমাকে বাদর বলে, এখন যে নিজে বাদরের মতো ঝুলছে। তখন পড়ন্ত বিকেল। পশ্চিম আকাশে ডুবো ডুবো প্রায় কমলাটে সূর্য। বিদায় বার্তা জানাতে জানাতে সূর্য হেলে পড়েছে পশ্চিমে কোলে। বাতাবরণে বইছে তখন উত্তপ্ত হাওয়া। নিদারুণ তপ্ততা আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে মেদিনী জুড়ে। কম্পয়মান শূন্য পাতা দীর্ঘ সময় যাবৎ পানি স্পর্শ না পেয়ে নির্জীব হয়ে রয়েছে। স্যাঁতস্যাঁতে তপ্ত আবহাওয়া তখন বর্ষণের ছোঁয়া পাওয়ার লোভে মরিয়া হয়ে উঠেছে। অথচ অম্বর তখন স্পষ্ট পরিষ্কার ঝকঝকে। মেঘ মেদুরে ছিটেফোঁটা অবধি নেই। ব্যাপক গরমে যখন অতিষ্ঠ হয়ে ওশানের টিমের বাকি সদস্যগণ ঠিক সেই ক্ষণকালেই ওশান বিনা ক্লান্তিতে তাই সরু মাঠটাই হেঁটে হেঁটে টিমকে নির্দেশনা দিচ্ছে। হাত নাড়িয়ে নাড়িয়ে বোঝাচ্ছে কিছু মনোযোগ সহকারে। উপস্থিত সকলে হতবিহ্বল তখন। ব্যবসা গরমে যখন তাদের জীব বেরিয়ে আসার উপক্রম, সেখানে ওশান কি করে এতটা সময় বিনা ক্লান্তিতায় হাঁটতে হাঁটতে তাদের নির্দেশনা দিচ্ছে। ওশানের মুখশ্রী রক্তিম আভাই চেয়েছে রোদের উত্তাপে, তবুও একবার তাকে দীর্ঘ নিঃশ্বাস অবধি ফেলতে দেখা গেল না। অনর্গল কথা বলে যাচ্ছে বিরোধহীন রূপে। আচানক উপস্থিত সকলে ধরে নিল ওশান আসলে অনুভূতিহীন এক মানব। এ লোকটাকে রড দিয়ে পেটালো বোধহয়। শব্দটুকু করবে না। ইজেন্ট ইট ক্লিয়ার? সকলে স্বয়ংবিদ ফিরে পেল। হতবিহ্বলে রেশ চট করে কাটিয়ে সমস্বরে বলে উঠল। ওশানের মুখশ্রীতে গম্ভীরতা, ভারী কণ্ঠ, ধারালো চোখে দৃষ্টি। উপস্থিত ব্যক্তিবর্গকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে পর্যবেক্ষণ করলো একবার। ভরট কণ্ঠে শুধালো, গুড। আমাদের হাতে কিন্তু আর 4 দিন আছে, মাথায় রাখবেন বিষয়টা। আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, আমাদের যে করেই হোক পরবর্তী অ্যাটাক যেই হেলিকপ্টার দিয়ে হবে, সেই হেলিকপ্টার তার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর আগেই আমাদের সেই হেলিকপ্টারকে আমাদের কবজায় নিতে হবে। যতদূর জানতে পেরেছি, হেলিকপ্টারে এমন একটা ডিভাইস আছে যা মূল সন্ত্রাসী কেন্দ্রে সিগন্যাল পাঠায়। ওরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পর যখন হামলা করে, হামলা করার পরপরই সিগন্যালটা সেই কেন্দ্রে যায়, আর ঠিক তখনই হেলিকপ্টার ব্লাস্ট হয়। আমরা যদি হেলিকপ্টার আগে থেকে আমাদের আয়ত্তে নিতে পারি তাহলে সিগন্যাল যাবে না, আর সন্ত্রাসীদের আস্তানা শনাক্ত করাও আমাদের পক্ষে সহজ হবে। ক্লিয়ার?
সকলে একযোগে মাথা নাড়ল। একজন কৌতূহল চেপে না রাখতে পেরে জিজ্ঞেস করলো, স্যার একটা প্রশ্ন করি, ইয়া শিওর। আপনি এত ইনফরমেশন পান কোথা থেকে? ওশান গম্ভীর চোখে তাকালো। প্রশ্নকর্তা এত অপ্রতিভ হয়ে পড়ল, হাঁসফাঁস করে খেয়াল করার চেষ্টা করে যে সে কিছু ভুল বলল কিনা। ওশানের জবাব আসলো 5 সেকেন্ডের পর। আমার পদে আপনি যখন আসবেন তখন বুঝতে পারবেন। আর কোনো প্রশ্ন? নো স্যার। ওশানের ফোন এসেছে। রিং বেজেছে পরপর 1 থেকে 2 বার। ফোন তুলে না সে। আগের মতোই হেঁটে হেঁটে নির্দেশনা দিচ্ছে। ক্ষীণক্ষণ বাদে ভীষণ বিরক্তি নিয়ে বক্তব্য প্রদানে বিরতি দিয়ে সে ফোন নিয়ে কেউ দূরে গেল। ফোনের স্ক্রিনে থাকা ফোনদাতা ব্যক্তিটার নাম দর্শন হতে লহমায় তার রাগ উবে গেল। চটজলদি ফোন রিসিভ করতে ওপাশ থেকে কিছুটা রাগ নিয়ে বলা হলো, এতক্ষণ লাগে ফোন রিসিভ করতে? ওশানের এখন রাগা উচিত, কিন্তু এক ধমক দেওয়া উচিত ফোনের অপর পাশ ব্যক্তিকে। সে তাই করতে নিয়েছিল। অতঃপর আচানক মনে হলো এই ব্যক্তিটি তার 10টা মানুষের মতন নয়। তার জায়গা ওশানের অন্তঃস্থলে সর্বদ্ধে বিরাজ করে সর্বদা। গম্ভীরতা, কঠোরতা সব কিছু নিয়ে খাদে নামল সে। মোলায়েম কণ্ঠ সৃষ্টি হলো, কোমল হলো কণ্ঠস্বর, ক্ষীণবাদে শীতল কণ্ঠে শুধালো, আমি এখানে কাজ করছি মীরা। মীরা ফোঁস করে তপ্ত শ্বাস ছিল। নম্র কণ্ঠে সে বলে উঠল, তুমি ব্রাহ্মণবাড়িয়া গিয়েছো? গিয়েছি তো, সেখানেই আছি। আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না? ওশান কপাল কুঁচকালো। বলো, ওশান বলার প্রয়োজন মনে করিনি। কার থেকে জানলে তুমি? বলার প্রয়োজন মনে করি না। আচ্ছা, ভালো আছো? বলার প্রয়োজন মনে করি না। গুড। সুস্থ আছো? মাথা ব্যথা করে এখনো? বলার প্রয়োজন মনে করি না। হেসে ফেলল। এবার শুধালো, ফাইন, রাখছি তাহলে। আল্লাহ হাফেজ। মীরা পণ করেছিল সে আর একটি শব্দ উচ্চারণ করবে না, তবে উচ্চারণ ছটফটে অন্তকণ তার পণ মানল না। তার লাফিয়ে উঠল। ওশানের বিদায় জানানো মানে আবারও সেই 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে কথা বলা। মীরা তাড়াহুড়ো করে বলল, কবে দেখা হবে আমাদের? ওশান নীরব রইল কতক্ষণ। শেষে ভারী কণ্ঠে জবাব দিল, সঠিক জানা নেই মীরা, তবে জলদি ফিরবো। ফোন কেটে পেছনে ঘুরতেই ওশান ভুরু কুঁচকাল। তার সামনে দাঁড়িয়ে থাকা 35 জন মানুষ কেমন ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে আছে। আশ্চর্য, এভাবে তাকিয়ে থাকার মানেটা কি? ওশান প্রশ্ন ছুঁল। হোয়াট হ্যাপেন্ড? অবকতার রেশ কাটিয়ে একজন বিস্মিত কণ্ঠে বলল, স্যার আপনি হেসেছেন? হ্যাঁ তো। প্রশ্ন করে ওশান ভাবল কিছুক্ষণ। হঠাৎ তার মাথায় ধরল এতগুলো মানুষের ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকার কারণ। দ্বিতীয়বার পুনরায় সে ছেঁচেই গলা শব্দ করে হাসল। কর্মক্ষেত্রে সর্বদা গম্ভীর হয়ে থাকা দরুন আজ পর্যন্ত কারোর সাথে সৌজন্যতা বজায় রাখার খাতিরও সে হাসেনি কখনো। আজ এত বছরে চলে আসা এক আবদ্ধ নিয়ম মীরা ভেঙে ফেল। ফারদিন আজ ঢাকায় এসেছে। তার আসার কারণ ওশান। মিশনে যাওয়ার পূর্বে ওশান বারবার করে দাদুকে বলে গিয়েছে যাতে সে উমাইশাকে চট্টগ্রাম নিয়ে যায়। উমাইশার পুরোদিন বাসায় একা থাকে, যা ওর ব্রেনের জন্য ভালো না। পুরোপুরি সুস্থ হয়নি এখনও সে। একা থাকাটা তার জন্য ক্ষতিকর। উজান কেসের কাজে সবসময় থানাতেই পড়ে থাকে রাত দিন। সপ্তাহে একবার বাসে আসে। মীরা বাসায় যেতে চায় না উমাইশা। তার কেমন লজ্জা লাগে। এভাবে অন্য কারোর বাসায় কী করে থাকবে সে? ওশান মীরা বারবার বুঝিয়েছে, উমাইশাকে সহজ করতে পারেনি। শেষে হতাশ হয়ে ফারদিনের বাসায় যাওয়ার প্রস্তাব দিলে উমাইশা তা খুশি মনে গ্রহণ করেন। চট্টগ্রাম তার ভীষণ প্রিয় জেলা। কাজের চাপ কম থাকার দরুন আজ বাসাতেই আছে উজান। ড্রয়িং রুমে বসে ফারদিনের সাথে কথা বলছিল সে। কথা বলার এক পর্যায়ে সে একটু অন্যমনস্ক হলো। আমতা আমতা করে প্রশ্ন করল, দাদু, বাবার কোনো খোঁজ খবর জানো? কতটা বছর হয়ে গেল বাবাকে দেখি না, কথা বলা হয় না তার সাথে। বাবাও একবার ফোনও দেয় না। বাবা কি সুস্থ আছে নাকি? ভাইয়ার সামনে বাবার প্রসঙ্গ তুললেই ভাইয়া খুব রেগে যায়। কিন্তু আমি জানি দাদু ভাই কতটা ভালোবাসে বাবাকে। ফারদিন গহীন চোখে তাকালো
থেমে থেমে বলল, আয়মান ও দেশেই আছে উজান, 4 মাস ধরে ও বাংলাদেশে। উজান চরম আশ্চর্য হলো। বিস্ময়ের অধরের মাঝে ব্যবধানের সৃষ্টি হলো তার। প্রশ্ন জাগলো মনে, বাবা এত মাস ধরে যদি দেশে থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ কেন করছে না? অবশেষে বহুল সেই কাঙ্ক্ষিত দিন। ওশানের ধারণা অনুসারে সেখানে হামলা যেখানে কথা ছিল, আজ ঠিক সেখানেই হামলা হবে তা কিয়ৎক্ষণ পূর্বে গোয়েন্দা বিভাগ হতে বার্তা এসেছে। ব্রাহ্মণবাড়িয়ার অত্যন্ত নগ্ন এক স্থানে যেখানে মানুষের চলাচল, মানুষের বসবাস খুবই কম, ঠিক সেখানে হামলা হবে আজ। ওশানের কথা মতো পুলিশ সেখানকার মানুষকে অতি গোপনে রাতের আধারে সেখান হতে সরিয়ে নিয়েছে। কাঙ্ক্ষিত স্থান হতে অনতি দূরে এক নির্জন জঙ্গলে ওশানের টিম হেলিকপ্টারে বসে অপেক্ষার প্রহর গুনছে। ওশানের নির্দেশনা পেতেই তারা আকাশপথে ছুটবে। ওশান বুলেট প্রুফ জ্যাকেট পরে জঙ্গলের আশেপাশ দেখছিল। ঠিক তখনই তার টিমের একজন সদস্য দৌড়ে আসলো। অতীব দ্রুত কণ্ঠে সে বলল, স্যার, আপনার কথা অনুযায়ী আজ আকাশপথে প্লেন হেলিকপ্টার চলা নিষেধ ছিল, কিন্তু মাত্রই কক্সবাজারের সমুদ্র থেকে প্রায় কয়েকশো কিলোমিটার দূর থেকে একটা হেলিকপ্টার আসা শুরু হয়েছে। হেলিকপ্টারটা রবিনসন 22 স্যার। স্যার, হেলিকপ্টারটা কোনো রেকর্ডে পড়ছে না। মেবি ওইটাই সন্ত্রাসীদের হেলিকপ্টার স্যার। এবার ওরা 3টা হেলিকপ্টার নিয়ে এগিয়ে আসছে। ওশান ব্যস্ত পেয়ে সামনে দৌড়ানো শুরু করলো। বলে উঠল, সবাই প্রস্তুত হও। 6টা হেলিকপ্টারের বদলে এখন 15টার মতো হেলিকপ্টার আনা হয়েছে। 35 জনের পাশাপাশি রয়েছে জরুরি প্রয়োজনে আরও 50 জন। কাল রাতেই এই ব্যবস্থা করেছিল ওশান। তার বারংবার মনে হচ্ছিল শেষের হামলাটা এতটা সাধারণ হবে না, গুরুতর কিছু হবে। প্রায় 16 বছর পর এই সন্ত্রাসী দল হামলা করেছে। এবার না ধরতে পারলে এবারও 16 বছর পর ধ্বংসযজ্ঞ চালাবে এরা। চট্টগ্রামের আকাশপথে গিয়ে আয়ত্তে আনা হলো সন্ত্রাসীদের সেই হেলিকপ্টার 3টা। প্রবল গুলিবর্ষণ, কান এঁটো করা প্রখর শব্দ শ্রবণ করে যখন ভূমিতে অবস্থানকৃত মানুষজনের রুহ কেঁপে উঠল। দীর্ঘ 2 ঘন্টা পরিশ্রমে হেলিকপ্টার 3টি যখন ভূমিতে আনা হলো, তার পরপরই আচানক ওশান পাইলট ছাড়া বাকি 3 জন সন্ত্রাসীকে গুলি করে বুক ঝাঁঝা করে মেরে ফেলল। বাকি পাইলট 3 জন এবার সুস্থ স্বাভাবিক, জিহ্বা কিংবা হাত পায়ে তাদের কোনোরূপ আঘাত নেই। ওশান পাইলট 3 জনের কাছে এগোলো। শান্ত থেকে প্রশ্ন ছুড়ে বুক কাঁপানো চাহনি, পিস্তলের বুলেট লোড করতে করতে অতি শীতল কণ্ঠে শুধালো, দেশে জন্মে দেশের মাটিতে বসবাস করে দেশেরই ক্ষতি করিস? 3 জন যুবতবু হয়ে মাটিতে বসে কাঁদছে। ওশান সূক্ষ্ম দৃষ্টিতে তাদের পর্যবেক্ষণ করা শেষে বুঝে নিল এই 3 জনে আসলে কোনো দোষ নেই। এরা নির্দোষ, কিন্তু কোনো এক অদৃশ্য হাত আছে যার পরিপ্রেক্ষিতে তারা আজ এরূপ অবস্থায়। হাঁটু গেড়ে ভূমিতে বসলো ওশান। হাতে পিস্তল ঘোরাতে ঘোরাতে জিজ্ঞেস করলো, তোদের আসল আস্তানা কোথায়, সত্যি করে বলবি? 2 জন মুখ খুলল না, কাঁপা কাঁপা চোখে তারা শুধু ওশানকে দেখলো। 3য় জন বলল, আমরা খারাপ লোক না স্যার, বিশ্বাস করুন। ওরা আমাদের বাধ্য করেছে এটা করতে। আমাদের বাসা থেকে তুলে নিয়ে গিয়েছিল ওদের আস্তানায় পরশুদিন। তুলে নিয়ে বলল এই দিন এখানে হেলিকপ্টার চালিয়ে যেতে হবে। আমরা চট্টগ্রাম এয়ারলাইন্সের পাইলট স্যার, চাইলে খোঁজ নিতে পারেন। প্রাণের ভয়ে এমনটা করেছি, মাফ করে দিন স্যার। ওদের আস্তানা কোথায়? কক্সবাজার সমুদ্র সৈকত ওইদিকে স্যার, ওখান থেকে প্রায় কয়েকশো কিলোমিটার দূরে, নির্জন স্থান। সেখানে সূর্যের আলো অবধি পৌঁছায় না। সেখানে একটা পরিত্যক্ত ভবন আছে স্যার। পরিত্যক্ত ভবনের নিচে, মাটির নিচে ওদের আস্তানা। বিশাল বড় জায়গা জুড়ে। ওদের দলে প্রায় 1,00,000 লোক আছে স্যার। ওশান উঠে দাঁড়ালো, ফোন করে ইনানকে সব কিছু খুলে বলল। তারপর ফিরে এসে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলল, এই 3 জন পাইলট সহ আমরা মোট 60 জন যাচ্ছি সেখানে, আজই এখনই। অস্ত্র নাও, আরও কিছু। ওশান এবার জব্দ করা হেলিকপ্টারে উঠে বসলো। সেখানে সিগন্যাল পাঠানোর ডিভাইস ও সপ্তপণে নিজের কাছে নিয়ে নিল। হেলিকপ্টার থেকে বেরিয়ে এসে সে হাতে ডিভাইসগুলো সামনে রাখা দিঘিতে ছুঁড়ে ফেলল। তার ডান হাত থেকে রক্ত পড়ছে অনর্গল। একজন তা দেখে দৌড়ে এসে বলল, স্যার, আপনি তো অনেক আঘাত পেয়েছেন, আসুন ব্যান্ডেজ করে দিই। ওশান ভারী কণ্ঠে জবাব দিল, দরকার নেই, যাও।
ওশান সন্ত্রাসীদের আস্থানায় কয়েক কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে। হাতের পেশি তার ক্ষণে ক্ষণে ফুলে ফেঁপে উঠছে। কপালে রাগ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অন্তঃকরণে তার বিশাল প্রশান্তির ভেলা বুঝতে অবশেষে এত বছর পর সে তার মায়ের খুনিদের নিজ হাতে শাস্তি দিতে পারবে। রুমিসার করা অর্ধসমাপ্ত কাজটি আজ সমাপ্ত করতে পারবে। পাইলট 3 জনকে সঙ্গে করে এনেছে সে। তারা দিক নির্দেশনা দিতে পারবে। তাদের 3 জনের মাঝে থেকে রাফিদ নামে ছেলেটা পাইলট এগিয়ে এসে কাঁপা কাঁপা কণ্ঠে বলল,